বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ নুরুল সিদ্দিক, মাটিবাটা জিএম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৩য় অধ্যায় থেকে স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। ৩য় অধ্যায় থেকে স্প্রেডশিট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমে জানতে হবে স্প্রেডশিট কি। স্প্রেডশিট কি? তো আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, স্প্রেড শব্দের অর্থ হলো ছড়ানো, আর শিট শব্দের অর্থ হইল পাতা বা কাগজ, পাতা বা কাগজ। সুতরাং স্প্রেডশিট শব্দের অর্থ হইল ছড়ানো পাতা, ছড়ানো পাতা। প্রিয় শিক্ষার্থী, এই স্প্রেডশিট দিয়ে আমরা বিভিন্ন প্রকার হিসাব নিকাশ, গ্রাফ, চার্ট ইত্যাদি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, স্প্রেডশিট যেহেতু হিসাব নিকাশের একটা সফটওয়্যার, সেহেতু আমাদের প্রথমে জানতে হবে এই হিসাব নিকাশ আমরা কিভাবে পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা যে হিসাব নিকাশ করি, প্রতিদিন কোনো না কোনো কাজে আমরা হিসাব নিকাশ করি। অফিস, আদালতে, স্কুল, কলেজে, প্রত্যেকটি জায়গায় আমরা হিসাব নিকাশ করে থাকি। তেমনি ভাবে আদিকালে যারা বাস করত, আদিকাল মানুষেরাও তারা বিভিন্ন ভাবে হিসাব নিকাশ করত। তাদের হিসাব নিকাশ ছিল একটু ভিন্ন ধরনের। আদিকালে মানুষেরা হিসাব নিকাশ করত গাছের বাকলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তারা তাদের আঙ্গুল ব্যবহার করে। যেমন হাতের আঙ্গুলকে তারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ তারা তাদের হাতের আঙ্গুল ব্যবহার করে তারা তাদের হিসাব কার্য চালিয়ে যেত। 3 নম্বর, মাটিতে দাগ দিয়ে তারা হিসাব কার্য পরিচালনা করত। পাথরে খোদাই করে তারা হিসাব কার্য পরিচালনা করত। তারা আরো হিসাব কার্য পরিচালনা করত কাঠি দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আদিকাল মানুষেরা তাদের হিসাব কার্য পরিচালনা করত গাছের বাকলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, আঙ্গুল ব্যবহার করে
মাটিতে দাগ টেনে পাথরে খোদাই করে কাঠিয়ে দিয়ে তারা যেভাবে হিসাব কার্য পরিচালনা করত সেটা খুবই ভালো ছিল না এবং এগুলো অত্যন্ত কষ্টের একটা কাজ ছিল। প্রিয় শিক্ষার্থী, এই কাজ থেকে বের হওয়ার জন্য অর্থাৎ হিসাব বিশ্বের সর্বপ্রথম একটা হিসাব গণনাকারী যন্ত্র আবিষ্কার করা হয়। তার নাম হলো কি বলতো? হ্যাঁ শিক্ষার্থী বলো, অ্যাবাকাস। অ্যাবাকাস অর্থাৎ পৃথিবীতে প্রথম গণনাকারী যন্ত্র। এই অ্যাবাকাস হলো পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র। এই অ্যাবাকাস দিয়ে শুধু যোগ এবং বিয়োগের কাজ করা যেত। অ্যাবাকাস ছিল একটা কাঠের ফ্রেম। এই কাঠের ফ্রেমের ভিতরে লোহার শিকল ব্যবহার করে এবং প্রতিটি শিকলে 10টি করে পুঁতি ব্যবহার করত। কয়টি করে পুঁতি? 10টি করে পুঁতি ব্যবহার করত। অর্থাৎ তারা হিসাব কার্য পরিচালনা করত সেই অ্যাবাকাসের মাধ্যমে। বলতো বন্ধুরা, সেই অ্যাবাকাস যন্ত্র কে আবিষ্কার করেন? অ্যাবাকাস যন্ত্র কে আবিষ্কার করেন? হ্যাঁ ঠিক বলেছো তোমরা, অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার করেন থমাস ক্রেনম্যান। অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার করেন থমাস ক্রেনম্যান। সেই অ্যাবাকাস যন্ত্র দিয়েও তারা ভালোভাবে হিসাব নিকাশ করতে পারত না। যুগের চাহিদা অনুযায়ী সেই অ্যাবাকাস থেকে আপডেট করে আরেকটি যন্ত্র আবিষ্কার করেন স্কটল্যান্ডের বিজ্ঞানী জন নেপিয়ার। তিনি একটা হিসাব কার্য পরিচালনা করার জন্য দাগ কাটার মাধ্যমে একটি পদ্ধতি আবিষ্কার করেন। কি পদ্ধতি? দাগ কাটার মাধ্যমে একটি হিসাব কার্য পরিচালনা করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন, যা নেপিয়ার বন্স নামে পরিচিত। সেই যন্ত্র দিয়েও ভালোভাবে হিসাব কার্য পরিচালনা করা যাইত না। অর্থাৎ জটিল কঠিন এগুলো কখনো হিসাব করা যাইত না। তারপরে ফরাসি বিজ্ঞানী মাত্র 19 বছর, যার নাম ছিল ব্লেজ প্যাসকেল। তিনি চিন্তা করলেন আমার একটি যন্ত্র আবিষ্কার করার দরকার। সেই জন্য তিনি হিসাব কার্য পরিচালনা করার জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করলেন, যার নাম ছিল ক্যালকুলেটর। তিনি যখন ক্যালকুলেটর আবিষ্কার করলেন, হিসাব কার্য কিছুটা সহজ হইল। কিন্তু সেই ক্যালকুলেটর দিয়েও জটিল কঠিন কোনো কিছু হিসাব করা যেত না। যদিও বড় বড় হিসাব কার্য পরিচালনা করা যাইত না, তারপরেও এই প্যাসকেলকে ক্যালকুলেটরের জনক বলা হয়। কারণ বর্তমান যুগে যে আমরা আধুনিক ক্যালকুলেটর পেয়েছি, সেটা এই ব্লেজ প্যাসকেলের কোন সিদ্ধান্ত অনুযায়ী তার যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করেই বর্তমান ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অ্যাবাকাস থেকে ক্যালকুলেটরের পর আবিষ্কার করা হলো কম্পিউটার। কি? কম্পিউটার অর্থাৎ আমরা জানি কম্পিউটার শব্দটি কম্পিউট থেকে এসেছে, যার অর্থ গণনা করা। আর কম্পিউটার শব্দের অর্থ হইল গণনাকারী যন্ত্র। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শব্দের অর্থ যদিও গণনাকারী যন্ত্র, কিন্তু এই কম্পিউটার দিয়ে শুধু গণনা করা যায় না। এই কম্পিউটার দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায়। বর্তমান যুগে এমন কোনো ক্ষেত্র নেই যে এই কম্পিউটার ব্যবহার করা না হয়। তুমি যেখানে যাবা, যে ক্ষেত্রটি তুমি দেখবা, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটি সেক্টরে
এই কম্পিউটার ব্যবহারে রয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অথবা তুমি যে ক্ষেত্রে দেখো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার দখল করে নিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই কম্পিউটার দিয়ে যখন আমরা হিসাব কার্য চালাই, অর্থাৎ আমরা হিসাব করব, সেই হিসাব করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন। সেই সফটওয়্যার হলো কি? স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার বা এটা আমরা প্রোগ্রাম যাই বলি না কেন, এই স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে আমরা কম্পিউটার দিয়ে বা স্মার্ট ডিভাইস দিয়ে আমরা হিসাব কার্য পরিচালনা করি। আমি আগে বলছি স্প্রেডশিট শব্দের অর্থ কি? সরানো পাতা, অসংখ্য পাতা এই স্প্রেডশিটে রয়েছে। এই স্প্রেডশিট আমরা কি কি কাজে ব্যবহার করি, আমরা কোথায় কোথায় ব্যবহার করি? স্প্রেডশিট কতিপয় ব্যবহার উল্লেখ করা হলো: শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, আয় ব্যয় হিসেবে, বাজেট তৈরিতে, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবে, আয়কর হিসাব ও বিশ্লেষণে, নির্বাচনে ভোট গণনায়, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে। প্রিয় শিক্ষার্থী, এই স্প্রেডশিট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। 70 দশকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভেসিক্যাল নামক একটি স্প্রেডশিট প্রোগ্রাম প্রথম উদ্ভাবন করেন। বর্তমান যুগে মাইক্রোসফট কোম্পানি একটি প্রোগ্রাম তৈরি করেছে যেটা অত্যন্ত জনপ্রিয় বর্তমানে, সেটার নাম হলো এমএস এক্সেল। এমএস এক্সেল। প্রিয় শিক্ষার্থী, এমএস মানে হলো মাইক্রোসফট, এটা কোম্পানি মাইক্রোসফট, আর এক্সেল শব্দ অর্থ হলো কি? শ্রেষ্ঠতর বা উচ্চতর। এক্সেল শব্দের অর্থ শ্রেষ্ঠতর। এই এক্সেল শব্দটি শ্রেষ্ঠতর কেন হইল? প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটা তোমাদের উদাহরণ দেই, মনে করো মাটিমারা জিএম হাই স্কুলে নবম শ্রেণীতে শিক্ষার্থী আছে 200 জন। কতজন? 200 জন। মনে করো বার্ষিক পরীক্ষায় আমরা যখন তোমাদের রেজাল্ট প্রস্তুত করি, আমরা যদি এই সফটওয়্যার ব্যবহার না করে, আমরা যদি ম্যানুয়ালি ভাবে খাতা কলমে সেটা হিসাব করি, আমাদের এই 200 জন ছাত্রের প্রত্যেক জনের নাম লিখে প্রত্যেকটা সাবজেক্টের আমরা নাম্বার ইনপুট দিয়ে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা যোগ করতে হবে। অর্থাৎ আমাদের 200 জন শিক্ষার্থীর নাম্বার যোগ করতে হবে। যদি আমরা সেটাকে গড় এভারেজ নাম্বার বের করতে চাই, তাহলে প্রত্যেক জনের নাম্বার আমাদের এভারেজ করতে হবে। যদি আমরা ফলাফল নির্ণয় করতে যাই, আমরা মেধা তালিকা নির্ণয় করতে যাই, তাহলে প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের মেধা তালিকা দেখতে হবে। আমার সে কে সবচেয়ে বেশি পাইল, আমাদের এই 200 জন শিক্ষার্থীর কাছে আমাদের সেই নাম্বারগুলো দেখতে হবে। এটা ভুল হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সেই এক্সেল শিটে আমরা এই এমএস এক্সেল যদি ব্যবহার করে আমরা সেই হিসাব কার্যটা তৈরি করি, আমরা যদি ফলাফল প্রস্তুত করি, তাহলে আমাদের কাজ হবে শুধু 200 জন শিক্ষার্থীর নাম লিখে এবং নাম্বারগুলো ইনপুট দিয়ে, ইনপুট দেওয়ার পর যদি আমরা সেই প্রথম শিক্ষার্থীর নাম্বার যদি আমরা টোটাল যোগ করি, যোগ করার পর আমরা যদি একটা সূত্র ব্যবহার করে যোগ করি এবং সেই সূত্র দ্বারা নিচে যদি 200 গুণ যদি 1000 শিক্ষার্থীও থাকে, শুধু ডাক করলেই, একটা নাম্বার ইনপুট করলেই প্রত্যেকটা নাম্বারে সেই টোটাল বের হবে। এইভাবে যদি আমরা এভারেজ বের করি, যদি আমরা এভারেজের সূত্র এখানে প্রয়োগ করি, শুধু একজন শিক্ষার্থীর আমরা শিক্ষার্থীর নাম্বার এভারেজ বের করব। পরবর্তীতে আমরা যখন সেই সূত্র ডাক করে দেব, আমরা যখন এখানে নাম্বার ইনপুট করব, সঙ্গে সঙ্গে সেটা এভারেজ চলে আসবে। যদি আমরা বড় থেকে ছোট নির্ণয় করার জন্য আমরা সেই সূত্র প্রয়োগ করি, তাহলে যদি সেই 200 জন 1 থেকে 200 জন সবার শেষে যদি সর্বোচ্চ নাম্বার পায়, তাহলে সেই নাম্বারটা অটোমেটিক ভাবে উপরে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে কিছু কিছু কাজ অসাধারণ, এই জন্য তাকে বলা হয় এক্সেল, এই জন্য তিনি হলেন শ্রেষ্ঠতর। আমরা যখন এমএস এক্সেল ওপেন করব, ওপেন করার পর সবার উপরে
আমরা যে লাইনটি পাবো তাকে বলা হয় টাইটেল বার। কি বলা হয়? টাইটেল বার। আমরা যখন এমএস এক্সেলে ওপেন করে কোনো কিছু লিখবো, সেই ওয়ার্কবুকে কোনো কিছু লিখবো, লিখে যখন আমি যদি আলম নামে সেভ করি, এই টাইটেল বারে লেখা থাকবে আলম, কারণ যেহেতু আমি আলম নামে সেভ করেছি, অর্থাৎ সবার উপরে যেটা সেটা থাকবে টাইটেল বার। এবং সবার নিচে লক্ষ্য করবা এখানে লেখা থাকবে শীট 1, সেটা ডিফল্ট ভাবে দেয়া থাকবে, এবং এখানে দেওয়া থাকবে প্লাস চিহ্ন। কি চিহ্ন? প্লাস চিহ্ন। এখানে যদি তুমি সেই প্লাসে যদি তুমি ক্লিক করো, তাহলে এইভাবে শীট 1, শীট 2, শীট 3, শীট 4, এইভাবে তোমার হইতে হইতে 255টি পর্যন্ত তুমি শীট পাবে, যদি তোমার কম্পিউটারের পর্যাপ্ত পরিমাণ মেমোরি খালি থাকে। তাহলে তুমি শীট 1 থেকে 255টি পর্যন্ত তুমি শীট পাবে। প্রিয় শিক্ষার্থী, এই 255টি শীট আমরা পাবো। এখন আমি শুধু একটা শীট নিয়ে তোমাদের বলি। এই শীট 1-এ তোমাদের এখানে কি থাকবে? কলাম এবং রো থাকবে। কি থাকবে? কলাম এবং রো। এখন লক্ষ্য করো হরিজন্টালি লাইনস, অর্থাৎ এই লাইনগুলো 1, 2, 3, 4, অর্থাৎ এই যে একটা লাইন, এটাকে বলা হয় রো। কি বলা হয়? রো। রো মানে কি বলতো? রো মানে হলো সারি, এবং উপরে আমাদের বড় হাতের এ বি সি ডি ই, অর্থাৎ এগুলো দ্বারা প্রকাশ করা হয়, এ বি সি ডি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হলো কি বলতো? কলাম। এগুলো কি? কলাম। গুড। এগুলো কলাম। অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো দ্বারা যেগুলো প্রকাশ করা হয় সেগুলো হলো রো, এবং উপরে নিচে যেগুলো অর্থাৎ বড় হাতের এ বি সি ডি দ্বারা যা প্রকাশ করা হয় সেগুলো হলো কলাম। অর্থাৎ এক্সেল শীটে যে আমরা ওয়ার্কবুক পাবো, সেই ওয়ার্কবুকে অর্থাৎ এ বি সি ডি দ্বারা কলাম এবং রো সমন্বয়ে আমরা একটা কি ওয়ার্কবুক পাবো। এখন লক্ষ্য করো কলাম, অর্থাৎ শীট 1-এ কতটি কলাম আছে? শীট 1-এ কতটি কলাম আছে? আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা অবশ্যই সেটা পাবো। আমাদের কলাম হলো 16,300 কত? 16,384টি। 16,384টি আমরা কি পাবো? কলাম পাবো। অর্থাৎ এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম। অর্থাৎ আমরা এভাবে শীট 1 অর্থাৎ শীট 1-এ পাবো 16,384টি কলাম। তাহলে আমাদের শীট আছে কয়টা? আমাদের শীট আছে 255টা। তাহলে তুমি নিজে নিজে হিসাব করো তোমাদের এখানে কতগুলো কলাম তোমরা পাবে। শুধু একটা শীটে তোমাদের 16,384টি। তাহলে 255টি শীটে তুমি কতগুলো কলাম পাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রো দিকে চিন্তা করি। আমরা যদি রো দিকে চিন্তা করি, এই যে এইভাবে, এটার নাম হলো রো। অর্থাৎ এখানে কতগুলো রো আছে? কতগুলো রো আছে? এখানে রো আছে 10,48,576। 10,48,576 রো। একটা শীটে রো আছে 10,48,576, আর কলাম আছে 16,384। একটা শীটে যদি 10,48,576টি রো থাকে, তাহলে হিসাব করে তুমি দেখো তোমাদের মোট শীট হলো কয়টা? 255টা। তাহলে 255টি কতগুলো তোমরা রো পাবে প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমরা এক্সেল শীটে আমাদের সেই পাতার অভাব নেই, আমরা অনেক কিছু সেখানে লিপিবদ্ধ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো কলামকে এ বি সি দ্বারা প্রকাশ করা হয়েছে,
এবং রুকে 1 2 3 4 দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে কলাম এবং রো যেখানে মিলিত হয়েছে আমরা সেটাকে একটা নাম দিতে পারি, বা সেটা একটা নাম রয়েছে, তার নাম হইল কি সেল। তার নাম হইল কি সেল। অর্থাৎ আমি যদি তোমাকে বলি এই একটা সেল, যেহেতু কলাম এবং রো এখানে মিলিত হয়েছে, কলামও মিলিত হয়েছে, রো মিলিত হয়েছে, আমি যদি এখানে বলি এই সেলের নাম কি, এই সেলের নাম কি, এখানে লক্ষ্য করো কলামের নাম কি, এখানে বি লাইন বি বি, তাহলে কি হতে পারে এখানে বি। এবং এখানে তুমি রো চিন্তা করো, এখানে রো হইল কত 3 নাম্বার লাইনে, অর্থাৎ 3 নাম্বার এখানে হবে কি 3, তাহলে আমরা এই সেলটার নাম দিতে পারি B3। তেমনি ভাবে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলতো শিক্ষার্থী বন্ধুরা এই সেলের নাম কি, এই সেলের নাম কি? হ্যাঁ, তোমরা অনায়াসে বলতে পারবে, যেহেতু এটা কলাম ডি, আমরা প্রথমে ডি লিখবো, তারপর কত নম্বর রোয়ে 2 নম্বর রোয়ে, তাহলে এখানে 2 লিখবো, তাহলে এটা হলো B2। এইভাবে আমরা প্রত্যেকটা সেলের নাম দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, সামনে ক্লাসে যখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি ক্লাস নেব, তখন অবশ্যই তোমরা এই এক্সেল সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত জানবে। এবং যখন তোমাদের আমি এগুলো একটা হিসাব নিকাশের জন্য আমি তোমাদের কাজ দেব বা সেখানে সূত্র প্রয়োগ করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি কথা না বলে তোমাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।